দেখুন, মামলা, হুমকি, হুঁশিয়ারি, এসআইআর নিয়ে তপ্ত রাজনীতি। তবে যে পথটি এখন সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তা হলো বিএলও, যাদের হাতেই ভোটারদের ভবিষ্যৎ। রাজ্য জুড়ে সেই বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর দিনেই ছন্দপতন। কি কারণে সংঘাত দেখাবো আপনাদের, পাশাপাশি দেখাবো এসআইআর বাতিলের দাবিতে অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। কেন সেটাও রাখবো আপনাদের সামনে। শুধু মুখের কথায় নয়, এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়ে একদিকে মেগা র্যালিতে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটাও অবৈধ ভোটার থাকলে কমিশন ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছে বিজেপি। আর দেখুন, এই তপ্ত রাজনীতির মধ্যে একটা প্রশ্ন জোরালো হচ্ছে, আবার কি নতুন করে উত্তপ্ত হতে চলেছে ভাঙর? কারণ রীতিমতো ভাঙরে সাংবাদিক বৈঠক করে শওকত মোল্লার বিরুদ্ধে একজোট আরাবুল কাইজার। এ নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যেটা আপনাদের সামনে রাখবো, বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন। নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। নজরুল মঞ্চে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের আধিকারিকরা। দেখুন, বিভিন্ন মহল থেকে বিএলওদের উপর বিভিন্নভাবে হুমকি ধুমকি ইত্যাদি একটা পরিবেশ তৈরি হয়ে আছে। কোন বিএলওরা যদি কোনো অবস্থায় কোনো বিপদে পড়ে, তার দায়ভার কে নেবে? বাড়ি ফিরতে ফিরতে 6:30, 7টা, 8টা বাজছে, তারপর কখন হোম ভিজিট, কখন বিএলওর কাজ। এসআইআর আবহে শনিবার রাজ্য জুড়ে বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর দিনেই ছন্দপতন। বিএলওদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নজরুল মঞ্চে বিশেষ প্রশিক্ষণ শিবিরে শ্রোতার আসন ছেড়ে মঞ্চে উঠে বিক্ষোভ দেখালেন বিএলওদের একাংশ। কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডেপুটেশন, বাদ গেল না কিছুই। সরাসরি ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি নজরুল মঞ্চে, এবং সেই নজরুল মঞ্চে বিএলওদের নিজের ট্রেনিং, সেই ট্রেনিং একেবারে যখন চলছে, সেই ট্রেনিং শেষ হয়েছে, তার পরবর্তীকালে বিশৃঙ্খলা যারা বিএলওরা তারা বলছেন তারা একেবারে স্টেজের উপরে উঠে পড়েছেন। আমরা সকালবেলায় বাড়ি থেকে বেরোলাম, সন্ধ্যাবেলার মধ্যে 7:30টার মধ্যে বাড়ি ঢুকলাম, 8টায় খেয়ে দিয়ে রাত 12টা অবধি, যদি 4 ঘন্টাটাকে আমরা ধরি এবং ম্যাক্সিমাইজ করি, 4 ঘন্টা অর্থাৎ রাত 12টা অবধি ঘুরে ঘুরে কাজটা করবো। মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তার আগে কাজের সময় আর নিরাপত্তা নিয়ে বাঁধল সংঘাত। আমাদের অন ডিউটি দিতে হবে এবং সিকিউরিটি, এটা ছাড়া অসম্ভব কাজ করা। আমাদের সিকিউরিটি কোথায়? আমাদের সিকিউরিটি? আমাদের অন ডিউটি দিতেই হবে, এটাই আমাদের দাবি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। আপনারা দয়া করে বসুন, সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন। নজরুল মঞ্চে এদিন 6টি বিধানসভা কেন্দ্রের প্রায় 2000 জন বিএলওকে নিয়ে চূড়ান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। প্রথম পর্বে টালিগঞ্জ, যাদবপুর, কসবা ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের 1000 জন বিএলও প্রশিক্ষণ নেন। দ্বিতীয় দফায় প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 800 জন বিএলওকে। এইসব বিএলওদের সিংহভাগই হলেন শিক্ষক। শাসক বিরোধী শিবিরের নানা নেতাদের হুমকি হুঁশিয়ারিতে এমনিতেই চিড়েচ্যাপ্টা অবস্থা বিএলওদের। সম্প্রতি দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। কিন্তু নজরুল মঞ্চে প্রশিক্ষণ নিতে আসা বিএলওদের অভিযোগ ঠিক উল্টো। তাঁদের দাবি, কমিশনের এই সংক্রান্ত কোনো লিখিত নির্দেশিকাই তারা পাননি, বরং প্রশিক্ষণের প্রথম পর্বেই বলে দেওয়া হয়েছে স্কুলের ডিউটি এবং এসআইআর দুটোই করতে হবে। যে নজরুল মঞ্চের পিছন দিকে যে জায়গা রয়েছে, সেই জায়গায় রয়েছেন, সেখানেও কিন্তু বিএলওরা তারা কিন্তু এখানে রয়েছেন, এবং কয়েকজন যারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এসছেন, পুলিশ এসছে, এবং এই দিকটায় তারা আটকে রেখেছেন, ঘিরে রেখেছেন। অন ডিউটি এসআইআর, হুমকির আবহে পর্যাপ্ত নিরাপত্তা, যেখানে 1000-এর বেশি ভোটার সেখানে সহকারী বিএলও নিয়োগ। এই 3 দাবিতে এদিন ইআরও মারফত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন দেন বিক্ষুব্ধ বিএলওরা। আমাদের ইনশিওর করতে হবে, লিখিত আমাদের দাবি মেটাতে হবে, লিখিতভাবে আমাদের অর্ডার নিয়ে এসে বলতে হবে যে এই আমাদের অন ডিউটির দায়িত্ব, এই অন ডিউটির কাগজ আপনারা কাজ করুন। তা নাহলে এখন যতক্ষণ না আমরা লিখিত কোনো আশ্বাস পাচ্ছি অন্যদের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে যোগ দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজকে নজরুল মঞ্চে উঠেছে, কালকে অন্য জেলায় উঠবে, তারপরের দিন অন্য জেলায় উঠবে, এটা উঠবেই স্বাভাবিক। কারণ শাসক দলের পক্ষ থেকে
গুন্ডারা, বদমাশরা এবং রাজনীতিবিদরা, নেতারা, মন্ত্রীরা যেভাবে হুমকি দেখাচ্ছে, সেখানে নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন অ্যাক্টিভ ভূমিকা পালন করবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। বিএলওদের অন ডিউটি ছাড় নয়, আগে কমিশন জানিয়েছিল এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা। অন্যদিকে কমিশন সূত্রে খবর, এসআইআর বিজ্ঞপ্তি জারির পরেও এই সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি। তাহলে কি আপাতত নিজেদের কাজ করে তারপর বিএলওর কাজ সামলাতে হবে? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। এসআইআর তো একটা রুটিন প্রক্রিয়া, কিন্তু জানি না, মানে আমার মনে পড়ছে না ভোট কর্মীদের প্রশিক্ষণ নিতে গিয়ে এই রকম বিক্ষোভ আমরা আগে দেখেছি কিনা। একেবারে নজিরবিহীন বিক্ষোভের ছবিটা আজকে ধরা পড়লো, এবং যেখানে মূল দাবি হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কমিশন বলছে এটা রাজ্যের বিষয়। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদার, ন্যূনতম নিরাপত্তাটুকু চাই, এটা সুনিশ্চিত করতেই হবে, এমনটাই দাবি জানাচ্ছেন বিএলওরা। মানে তারা সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারবেন কিনা সমস্ত কাজ শেষে, মানে প্রাথমিকভাবে যেটা ভোটার যারাই বাছাইয়ের কাজ, এসআইআর এর যেটা প্রাথমিক পর্ব, সেটা সেরে তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা, এটা নিশ্চিত করবে কে? তুমি বলছিলে যে এর আগে এই ধরনের মানে কোন বিক্ষোভ তুমি দেখেছো কিনা আধিকারিকদের নির্বাচনী কাজের সাথে যুক্ত? হ্যাঁ, এরকম বিক্ষোভ হয়েছিল 2018 পঞ্চায়েত নির্বাচনে। বহু সংখ্যক প্রিসাইডিং অফিসার যখন তৃণমূলের দ্বারা মার খেয়েছিল, তারপরে 2019 লোকসভা নির্বাচনে তারা পরিষ্কার জানিয়েছিলেন যে আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে আমরা ভোটের কাজ করব না, এবং তারা কিন্তু ট্রেনিং এর মঞ্চেই তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন। ফলে পশ্চিমবাংলার ধারাবাহিকতা একটা আছে। কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, যেভাবে ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এসআইআর করতে প্রস্তুত হয়েছে, সেটা কিন্তু পশ্চিমবাংলার পরিচিত রাজনীতির বিপরীতে। পশ্চিমবাংলার পরিচিত রাজনীতি কি? এখানে প্রতিটি বিষয়ের তীব্র রাজনৈতিক বিতণ্ডা হয়, রাজনৈতিক হিংসা হয়, হুমকি হয়। ফলে এইরকম একটা পরিস্থিতিতে তুমি দেখছো ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একের পর এক নেতা, আর উল্টো দিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী লাগাতার হুমকি দিচ্ছে বিএলওদেরকে, তাদের কাজ মনে করিয়ে দেওয়ার নাম করে কার্যত তাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এই অবস্থায় বিএলওদের নিরাপত্তা নিশ্চিত না করে কিভাবে ইলেকশন কমিশন এদেরকে দিয়ে কাজ করাবে আমি জানি না। এটা অন্যায়। এবং একই সাথে বলি, পশ্চিমবাংলায় সমস্যাটা অনেক তীব্র, কারণ 6 লক্ষ সরকারি কর্মচারী তৃণমূল শাসনকালে অবসর নেওয়ার পরে আর নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে নিয়োগ হয়নি। বুঝতেই পারছো, চাইলেই তুমি সরকারি কর্মচারী পাবে না। আবার 26,000 শিক্ষকের তো কাজ বাদ গেছে যারা এর মধ্যে যুক্ত আছে, কিন্তু শিক্ষক 2 লক্ষর মতো শিক্ষক পদ শূন্য। ফলে শিক্ষকদের তুমি যে বাজ বিচার করতে পারবে বিএলওর ক্ষেত্রে সেই সুযোগ নেই। সরকারি কর্মচারীর সংখ্যা কম, শিক্ষকের সংখ্যা কম। এইরকম এক অবস্থায় একটা শর্টেজ অফ ম্যান পাওয়ারের সম্ভাবনা আছে। ভিন্ন রাজ্য থেকেও বিএলও আনতে হতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু আমার মনে হয় আসাম বা ত্রিপুরার মতন বাংলা ভাষাভাষী অঞ্চল থেকেও বিএলওদেরকে আনার সুযোগ কিন্তু রয়েছে। এবং একই সাথে তথাগতরাও সেই দাবি তুলেছেন। দেখাবো পরে, আপনি হ্যাঁ দেখাবো পরে, বলুন। তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে দেখো, ইলেকশন কমিশনের প্রস্তুতির কিন্তু ঘাটতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ইলেকশন কমিশন কেন আমাদের মতন তীব্র রাজনৈতিক বিতণ্ডার রাজ্যের, হিংসার রাজ্যে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ না করে, সেন্ট্রাল ফোর্স নিয়োগ না করে, এইরকম এসআইআর এর মতন একটা প্রজেক্ট, যেটা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এবং সরকার বিরোধিতা করছে আরেক দল, 1.5 কোটি রোহিঙ্গা মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে একটা রাজনীতির হিংসার পরিবেশে কি করে সেন্ট্রাল ফোর্স ছাড়া এই ধরনের এক্সারসাইজে ইলেকশন কমিশন রাজি হলো, এবং প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার নিয়োগ না করে, ইলেকশনের কমিশনের নিয়ন্ত্রণ না নিশ্চিত করে ইলেকশন কমিশন কি করে এটা রাজি হলাম জানি না। তুমি দেখো, আজকে বিএলওরা যারা প্রতিবাদ করেছে বা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, তারাও তৃণমূল কংগ্রেস সরকারের কর্মচারী, যারা ট্রেনিং দিচ্ছিল তারাও তৃণমূল কংগ্রেস সরকারের কর্মচারী। কিন্তু দিনের শেষে কিন্তু মনে রাখবে, ইলেকশন কমিশনের কোনো নিজস্ব স্টাফ নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাফ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্টাফের উপর নির্ভর করেই এই এসআইআর কে পরিচালনা করতে হবে। অর্থাৎ যারা, এমনকি সিও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের ডেপুটেড সরকারি কর্মচারী। ফলে রাজ্য সরকারের কর্মচারীর উপর ভিত্তি করে পুরোপুরি এসআইআর হবে।
এখানে রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে এসআইআর কি করে হবে? খাতা কলমে হবে না আদতেও মানে যারা তৃণমূলের নেতারা যারা বলেছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, সেই রক্তগঙ্গা আমাদের দেখতে হবে সিকিউরিটির অভাবে। ফলে আমি মনে করি ইলেকশন কমিশনকে এখনো সময় আছে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ করার। দ্বিতীয় যেটা, মানে প্রত্যেক বিএলও অন্ততপক্ষে সিকিউরিটি অনুভব করে, নিশ্চিত নিরাপত্তা অনুভব করে কাজটা করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। আর যারা সরাসরি পার্টি পলিটিক্স এর সাথে যুক্ত আছে সেই সমস্ত বিএলওদেরকে কিন্তু বাদ দিয়ে কাজ শুরু করতে হবে। নাহলে আমি তোমায় বলছি ঘেটে কিন্তু ঘ হয়ে গেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরুতেই পশ্চিমবাংলা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অন্য 12টা রাজ্যে ঘোষণা হয়েছে, সেখানেই সেই সমস্যা নেই, কিন্তু পশ্চিমবাংলায় সমস্যা হবে আমরা জানি, এসআইআর হবে না আমরা জানি। সেই রকমই কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্ষোভ বিক্ষোভ রাজনৈতিক দলের চর্চা আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমার মানে অভিমত যে শেষ পর্যন্ত পুরো এসআইআর প্রক্রিয়াটাই ভেস্তে না যায়। একদম, আমি এখান থেকে সজলদার কাছে যাব। ঠিক বিশ্বনাথ দা যে কথা বলছিলেন যে এই নির্বাচন কমিশন কেন জেলায় কোনো অবজারভার নিয়োগ করলো না এই এসআইআর প্রক্রিয়ার আগে, আমি এখান থেকে সজলদার কাছে যাব। সজলদা, মানে পশ্চিমবঙ্গের যে রাজনীতি যেটা বিশ্বনাথ দাও বলছেন, সেখান থেকেই প্রশ্নটা আসে যে বিএলওদের সেই নিরাপত্তা তাহলে কেন সুনিশ্চিত করা হলো না নির্বাচন কমিশনের তরফ থেকে? অর্থাৎ বিরোধীরা কোথাও গিয়ে বলছেন যে এই কারণে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই বিএলওরা তারা স্পষ্ট বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আমিও বলছি যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে এবং ইলেকশন কমিশন যদি বলেন যে নিরাপত্তার দায়িত্ব শুধু রাজ্যের, এটার সাথেও আমি একমত না। তবে বিশ্বনাথ দা যেভাবে বললেন ইলেকশন কমিশন ঘেঁটে ঘ হয়ে গেছে, সেই কথাটাও বিশ্বনাথ দার মতন একজন অধ্যাপকের থেকে মানা যায় না। আমি বলবো একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। হ্যাঁ, এত 7 তাড়াতাড়ি কিছু লাফানোর নেই, এখনো 4 তারিখ বাকি আছে। এবং রাস্তায় নেমে যদি বিএলও আক্রান্ত হয়, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী শুধু নয়, বাংলার প্রত্যেকটা মানুষ এই বিএলওর পাশে থাকবে। আপনি বলেছেন শুভেন্দুবাবু ভয় দেখাচ্ছেন না, শুভেন্দুবাবু মোটেও ভয় দেখাচ্ছেন না, হুমকি দিচ্ছেন না। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি সংবিধানের মধ্যে চলুন। যদি সংবিধানের মধ্যে না চলেন তাহলে বিহারের যে অবস্থা হয়েছে বিএলওদের সেই অবস্থা হবে। আমি আবারও বলছি, বিএলওদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তা শুধু রাজ্য সরকারের ওপর দিয়ে থাকলে হবে না। আর বিশ্বনাথ দা, আপনার সঙ্গে তো আবার দেখা হবে, অপেক্ষা করুন না, এত তাড়াতাড়ি ধৈর্য হারাবেন না, এটা অনুরোধ করছি। কিছুও ঘটনা ঘটতে দেবে না, ঘটলে আরো বড় ঘটনা ঘটবে, তার জন্য সমস্ত দায় তৃণমূল এবং সরকারকে নিতে হবে। অতএব আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু আবারও বলছি যে বিএলওদের নিরাপত্তা চাই এবং নিরাপত্তা চাই। আমাদের এই রাজ্যে প্রিসাইডিং অফিসারও মার্ডার হয়ে গিয়েছে, সালটা আমার মনে পড়ছে না, অতীতের ইতিহাস আছে। সেই হিসেবে বিএলওদের নিরাপত্তা দেখতে হবে এবং সেই বিএলও যাতে রাজনৈতিক না হয় সেটাও কমিশনকে দেখতে হবে। এবং পরিষ্কার কথা হচ্ছে যে অবজারভার, সেন্ট্রাল ফোর্স, এগুলো ইলেকশন কমিশনের ওপর ছেড়ে দিন। যেটা আপনি বোঝেন সেটা ইলেকশন কমিশন বোঝেন না, এটা ভাবার কোনো কারণ নেই। একদম সজলদা, ইলেকশন কমিশন সেই নিরাপত্তার বিষয়টা যাতে সুনিশ্চিত করে, আজকে বিএলওরা সেই দাবি জানিয়েছে, সেই আশ্বাসটাই তারা পেতে চাইছে। এখানে বিজেপির নেতাকর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এই জায়গার এই ছবিটা তৈরি বা হবে কেন, এটার প্রয়োজনই বা পড়বে কেন? প্রশ্নটা এখানেই। সেই কারণেই আমি বলছিলাম যে আজকে একটা বেনজির ছবি দেখতে পেলাম। একদম প্রিসাইডিং অফিসারকেও এর আগে আমরা দেখেছি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে। একজন সরকারি শিক্ষক, তিনি পর্যন্ত বলছেন আমার কি ভুল হয়ে গেল স্কুলে চাকরি করা, এরকম মার খেতে হলো আমাকে, সে ছবিও আমরা দেখেছি। এবার দেখে নেব ব্রাত্য বসু এবং শুভেন্দু অধিকারী তারা কি বলছেন, পরপর দেখুন, তারপর আসছে। বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে, শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই, অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চায়, শিক্ষা দপ্তর একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত। এটা সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কি সমস্যা আছে, কি লুকোছপা আছে আমি বুঝতে পারছি না। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেবো, পূর্ণ সাহায্য করবো।
পূর্ণ সাহায্য। এই যে উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয়েছে, ভয়ের জায়গাটা তৈরি হয়েছে, তার জন্য দায়ী তৃণমূল, কারণ তৃণমূলের একের পর এক হুমকি হুঁশিয়ারি যা বলছে বিরোধীরা। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন উঠে এলো, অথচ আমরা সম্পূর্ণ উল্টো কথা বলছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, বিএলওদেরকে জেলে পোড়ার কথা বলছেন বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু। এখানে কথা উঠে উঠল যে বিএলওরা যাতে রাজনৈতিক না হন, মানে তাদের রাজনৈতিক পরিচিতি না থাকে। আমার মনে হয় না 142 কোটি মানুষ যারা আছেন প্রত্যেকেরই নির্দিষ্ট যে কোনো দলের প্রতি তার রাজনৈতিক সমর্থন থাকে। রাজনৈতিক পরিচিতি না আছে মানে বুঝলাম না। সরাসরি দল করার কথা যদি হয় তাহলে এই প্রশ্নটা বিএলও থেকে নয়, মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে হওয়া উচিত, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের প্রতি আমার এই প্রশ্নটা থাকলো। দ্বিতীয় কথা, এই প্রেক্ষিতে এই যে বলছেন যে আমরা 6টা অবধি কাজ করব, তারপরে রাত 12টা অবধি করতে হবে, ঠিকই তো। যে কাজটা গতবার এসআইআরে 2 বছর ধরে হয়েছে সেই কাজটা 2 মাসের মধ্যে যে কোনো মূল্যে করতে হবে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দিতে হবে, সেইটা হচ্ছে টার্গেট। তার জন্য এগুলো করতে হবে। তাহলে এইরকম পরিস্থিতি, একটা ক্যাওটিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। জাতীয় নির্বাচন কমিশন তারা ঠিক করবেন কিভাবে কি করবেন। আমরা পরিষ্কারভাবে বলেছি যে কোনোভাবেই কোনো হিংসাত্মক কোনো ঘটনা ঘটানো যাবে না। প্রশাসন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকে যা যা নিয়ম আছে আমাদের সংবিধান অনুযায়ী রাজ্য প্রশাসন প্রত্যেকটা হুবহু ফলো করে চলবে। কিন্তু আমরা কখনো এটা বলিনি বিএলওদের এই করে দেবো ওই করে দেবো। উল্টে কালকে আমাদের যে মিটিং ডাকা হয়েছে নেত্রীর নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে মিটিং ডেকেছেন, সেখানে পরিষ্কার একটা বার্তা দিয়েছেন যে আমরা মানুষের পাশে থাকব। প্রত্যেকটা পঞ্চায়েতে বুথ করা হবে। না, আমি আপনি বলবেন, একটু শুনে নিন। মানে আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন যে গতকালের সেই মিটিং, সেখানে কিন্তু এটাও বলা হয়েছে যে ম্যান মার্কিং করতে হবে এবং সেটা কারা করবে, বিএলএরা করবে। আর তার থেকে বড় কথা হচ্ছে কি একের পর এক শাসক নেতা, নিচু স্তরের নেতা হোক উঁচু স্তরের নেতা হোক, তারা যেভাবে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, কখনো বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, কখনো বলছেন গাছে বেঁধে রাখার কথা, কখনো বলছেন বিএলওদের দিকে নজর রাখুন, তাতেই তো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং সেটাই বলছে বিরোধীরা। হ্যাঁ, এই যে কথা দুটো তুললে এই দুটোর প্রেক্ষিতে বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ম্যান মার্কিং করতে হবে, অর্থাৎ বিএলওদের সঙ্গে আমাদের যারা বিএলএ থাকবে, আমাদের দলের পক্ষ থেকে, অন্য দলের পক্ষ থেকে থাকলে তারাও থাকবে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিএলও যখন বাড়ি বাড়ি যাচ্ছে আমাদের বিএলএরা তাদের সঙ্গে থাকবে। সেটা তো সংবিধানের বাইরে নয়, নিয়মের বাইরে নয়। অর্থাৎ তারা যেন কোথাও কোনো ভুল না করে। না না, শেষ করে নি পাপিয়া, শেষ করি বলবেন। আমি বলছি এই গাছে বেঁধে রাখার দাওয়াই, রক্তগঙ্গা বইয়ে দেওয়া, এটা সংবিধানের মধ্যে একবারেই নয়, একবারেই এই কথা শীর্ষ নেতৃত্ব বলেনি। আমি সেটাই বলতে চাইছিলাম। আমি বললাম যে আমি বললাম না না, আমি বলছি সজলদা বলি, আমি বলছি যে কালকে যেটা আমার মনে আছে কি বলেছে, আমি বলছি কালকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে দলের ভোটারই হোক যাতে কোনো বৈধ ভোটার ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে সমস্যা নয়, তার জন্য মানুষের পাশে আমাদের ক্যাম্প থাকবে। অর্থাৎ আমরা মানুষের পাশে থাকার কথা বলছি। বিএলওরা তাদের কাজ করবে না, আমরা পার্টিগতভাবে দলগতভাবে আমাদের বিএলএরা কাজ করবে না, আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে না, তারা দেখবে না যে কোথাও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিনা, 1,20,00,000 যে টার্গেট দেওয়া হচ্ছে সেটা দেখবে না যে কোনোভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হচ্ছে কিনা, সেটা তো দেখবেই। আর এই ভিন রাজ্য থেকে আসার কথা হচ্ছে একটা পাড়ায়, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটা পাড়ায় যখন বিএলওরা ঘুরবে তার ওই এলাকাটা পরিচিত, একটা ত্রিপুরা হোক, উত্তরপ্রদেশ হোক, কেরালা হোক বা মহারাষ্ট্র, সেখানকার লোক আসবেন এবং প্রত্যেকটা বাড়ি বাড়ির লোককে চিনে করবেন, তারপরে সেখান থেকে লোকের নাম বাদ যাবে না, তাহলে পুরো প্রসেসটার মধ্যেই চ্যালেঞ্জ হয়ে যাবে পুরো প্রসেসটা বাইরে থেকে লোক এনে করলে। তো স্বাভাবিকভাবে সেই জন্যেই তো এই সিস্টেম তৈরি হয়ে আছে, যারা বিএলও তারা থাকবেন এবং বিএলএ থাকবে যে দলের পক্ষ থেকে প্রত্যেকটা। এখন বাকি দল, সজলদাদের দল, যদি আমাদের 82,000 বুথ আছে, 82,000 তাদের লোক না থাকে, তার দায়িত্ব তো আমাদের নয়। আমরা প্রত্যেকটা বুথে 3 তারিখ রাত্রের মধ্যে আমাদের বিএলএ লিস্ট নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে। ব্যাস, একদমই বলবেন সজলদা। প্রশ্নটা হচ্ছে এখানে, হ্যাঁ বিশ্বনাথ দাস আপনার কাছে বলবেন, সবাই বলবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশনই তো বলেছে বিএলওদের সঙ্গে বিএলএ থাকুক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু নিশ্চয়ই মানে এটা থাকা তো উচিত বরঞ্চ।
কিন্তু প্রশ্নটা কোথায় জানেন, আসলে ভয়ের জায়গাটা এটাই যে এই যে ম্যান মার্কিং, ফুটবল খেলার মাঠে এই ম্যান মার্কিং কোন জায়গায় গিয়ে পৌঁছয়, যারা ফুটবলের সঙ্গে সরাসরি পরিচিত বা অভিজ্ঞতা আছে তারা জানেন, আর বিশদে এটার ব্যাখ্যা করলাম না। এবার আপনাদের সামনে নিয়ে আসবো এই যে কথা হচ্ছিল না হুমকি হুঁশিয়ারি, সেটা কোন লেভেলে পৌঁছে যায় দেখুন একবার পর। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব, বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক, এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। এই মাটিতে একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনিক, শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখা পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্টে তুমি ধরি আছে, তোমার এতে লেখা আছে 800 জন, ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিএলও তখনই বান্দিলে গিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা করতে হবে। ওই নামের তালিকা আন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন, যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ, তারা কিন্তু দলের, যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন, ওই বিএলওর সাথে, ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। একটা গন্ডগোল পাকাচ্ছে এরা, বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা। সজলদা, আমি প্রথম বলি যে বিএলওদের ওপর কি কি হামলা হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই উনি বুঝে গেছেন, কিন্তু উনি একটা মিথ্যা কথা বলেছেন বা না জেনে বলেছেন। সেটা হচ্ছে মানে এর আগে 2002 সালের এসআইআর 2 বছর ধরে হয়েছিল, ওটা সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 3-4 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল। আপনাদের এই তথ্যটা জেনে রাখতে হবে। আর 1,20,00,000 লোকের নাম, এ তো মমতা ব্যানার্জিকে অনুসরণ করে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা যদি বলে থাকি, কেউ সেটা বলছেন, তার কারণ মমতা ব্যানার্জি 2005 সালে দাঁড়িয়ে বলেছিলেন এই রাজ্যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। সেই 4 প্রকার বংশ যদি আজকে 1,20,00,000 হয়, তাহলে আপত্তির কি, অবাক হবার কি আছে? আর আমি বলছি এই যে ম্যান মার্কিং, হ্যাঁ আমাদের সঙ্গে যেতে হবে, এগুলো ধমকি নয়। আপনারা বলছেন, আমি সত্যি একটা খুশি হলাম যে তন্ময়দাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বসানো হয় তাহলে আগামী দিন রাজনীতি স্বচ্ছ হবে। বলছে হিংসাত্মক কথা বলা যাবে না। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো হিংসাত্মক ছিল না ওটা গান্ধীজির ভাষা, সেটা আমি জানি না। যদি ওটা আপনার চোখে হিংসাত্মক হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অন্তত তাদের থেকে ভালো লোক। সজলদা বিষয়টা একটা ভালো কথা বলেছেন যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুভেন্দু অধিকারী কথা বলছেন, এটা শুনে ভালো লাগলো যে তিনি বিজেপিতে যাওয়ার পরেও আমাদের নেত্রীর কথা বলেননি, এটাতে আমি খুশি হলাম। জানতাম অনুপ্রেরণাটা কি সজলদা, এটাতে খুশি হলাম, কিন্তু কি বলছেন মুসলিম, এই যে মুসলিম ভারতবর্ষে এই ধর্মের ভিত্তিতে যে ভাগ করা, এটাই বিজেপি, এইখানেই তো সমস্যার জায়গা। আমি আপনাকে এখনই দেখাবো, আমার কাছে ভিডিও আছে, আমি স্টুডিওতে দেখাচ্ছি যে না আমি রাখছি না, মতুয়াদের যেখানে আপনাদের জনপ্রতিনিধি আছে সেখানকার মানুষ বলছে যে এসআইআর বলে আমরা বিপদে পড়তে পারি, আমাদের নাম উঠবে না। আপনারা কারণ কিছু বোঝা যাচ্ছে না। বিশ্বনাথ কিছু বলতে চাইছিলেন। বিশ্বনাথ, আমি বলছি যে দেখো, তুমি নির্বাচন কমিশন, প্রথমত 2002 সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন এসআইআর হয়, সেটা কিন্তু মাত্র 4 মাসের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। ফলে তৃণমূল নেতারা একদম টপ টু বটম, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একদম নিচতলা পর্যন্ত বলা হচ্ছে 2 বছর ধরে নাকি এর আগে এসআইআর হয়েছে। একেবারেই তথ্যটা ঠিক নয়।
দ্বিতীয় যেটা তোমাকে বলতে চাই, মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতির দলে ছিলেন, বিরোধী রাজনৈতিক দলের সময় থাকাকালীন কিন্তু তিনি নিবিড় ভোটার তালিকা সংশোধনকে স্বাগত জানিয়েছিলেন। সেই সময় কিন্তু বামফ্রন্টের যিনি অন্যতম মুখ ছিল অনিল বিশ্বাস, তিনিও কিন্তু এসআইআর কে স্বাগত জানিয়েছিলেন। মনে রাখবে 69 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পরে অনিল বিশ্বাসের প্রতিক্রিয়া ছিল যে এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বাদ যেতেই পারে। এবং ফাইনালি তুমি জানি 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, তা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক চর্চা হয়নি, আজকের মতন হিংসাত্মক রাজনীতির বক্তব্য কারো দিতে হয়নি। কিন্তু এই সময় পরিবর্তনটা হয়েছে তৃণমূল আসার পরে এবং বিজেপি আসার পরে। কার্যত বলা যায় হিন্দু মুসলমানের রাজনীতি পশ্চিমবাংলায় সবকিছুতে ছেয়ে যাচ্ছে, মানে প্রভাব তৈরি করছে। মানে এসআইআর কে কেন্দ্র করে এই যে একটা নামও বাদ যাওয়া যাবে না, এটা কার্যত মুসলিমদেরকে বার্তা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে। না 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 বিশ্বনাথ দা, এইভাবে আপনি মুসলিমদের বার্তা দেওয়ার জন্য বলে ব্যাপারটাকে আপনি সাম্প্রদায়িক করে তুলবেন না। আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তার সঙ্গে আপনি মুসলিমটা জুড়ে দিলেন। এই মুসলিমটা জুড়ে দিয়ে ব্যাপারটাকে সাম্প্রদায়িকতার ছাপ দিলেন। আমরা সাম্প্রদায়িকতার ছাপ চাই না, বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িকতা। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এসআইআর নিয়ে ওই যে বলছিলাম না তরজার পারদ কোন জায়গায় পৌঁছেছে, হুমকি হুঁশিয়ারির কথা বলছিলাম আপনাদের। দেখুন বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। বক্তব্যের ভিডিও লিংক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ, এফআইআর করার আর্জি রাজ্যের শাসক দলের। যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি, পাল্টা বক্তব্য বিরোধী দলনেতা। দেখুন, বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ সানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূল অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি এখান থেকে পার্থদার কাছে যাব। পার্থদা, এখন মূল প্রশ্নটা এই জায়গায় যে বাংলায় এসআইআর এর প্রক্রিয়াটা কি সুষ্ঠুভাবে হবে? কারণ যা পরিস্থিতি রয়েছে, দেখুন বাংলা ছাড়া আরও 11টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু এই স্তরে মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কিন্তু এই স্তরে গন্ডগোলের খবর এখনো পর্যন্ত নেই। তবে সেখানে আবার দুটো বিরোধী রাজ্যও রয়েছে। এই যে এসআইআর একটা রুটিন প্রক্রিয়া, আমরা প্রত্যেকেই জানি, সেখানে অবৈধ ভোটার বাদ যাবে, এটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু সেখানে কার লাভ কার লোকসান, এই জন্যই কি পারদটা এত বেশি চড়ছে? হ্যাঁ দেবস্মিতা, একেবারে ঠিক। একটা জিনিস প্রথম আমার নিজের মনে হচ্ছে যে আমরা প্রত্যেকেই শব্দবন্ধ ইউজ করি যে সূচ ঝাঁঝরির ছিদ্রপথ দিয়ে হচ্ছে যে খোঁজাখুঁজি যখন করে, ঠিক সেই ঘটনাটা হলো যে অরূপ বিশ্বাস তৃণমূলের, তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে যখন জানাচ্ছেন অভিযোগ যে আসলে এই এসআইআরকে কেন্দ্র করে যে উচ্চগ্রামের কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনাদের প্রতিবেদনে আমি দেখলাম মানে দুজন বাঘা বাঘা এমপি, একজন অরূপ চক্রবর্তী, একজন বাপি হালদার, যে ভাষায় কথা বললেন, একজন তো বললেন রক্তগঙ্গা বইয়ে দেবো, আরেকজন বললেন যে ওই যে বিএলওর সাথে সাথে হচ্ছে যে তাকে ঘুরপাক খেতে হবে 7 পাকের যেরকম ঘোরে লোকে। ফলে এই যে অ্যাপ্রোচটা, আমি বলছি যে তৃণমূল বিজেপিকে তার ছিদ্রপথ অন্বেষণ করছে এবং তারা নিজেরা একই কাজ করছে। আপনি যদি দেখেন যে এন্টায়ার এসআইআরটা জুড়েও কিন্তু তাই হচ্ছে, এবং এই কারণের জন্য আপনারা একটু আগে বলছিলেন যে ম্যান মার্কিংয়ের কথা বলেছে, যে ফুটবলে ম্যান মার্কিং খুব দারুণ শব্দ, এবং ম্যান মার্কিং মানে হচ্ছে যে ফরওয়ার্ডকে হচ্ছে যে ডিফেন্ডাররা কিছুতেই এগোতে দেবে না, যদি আরও বেশি এগোয় তাহলে পায়ে মেরে হচ্ছে যে পেনাল্টি বক্সের আগে ফেলে দিতে হবে। ফলে এই যে তাহলে খেলা হবে স্লোগান দিয়ে যারা ভোট করেন, তাহলে তাদের ম্যান মার্কিং শব্দের অর্থ বোঝার কোনো অসুবিধা হয় না, যে ম্যান মার্কিং মানে আসলে মার্কিং, এবং এমনভাবে মার্ক করো সে যেন কাজ করতে না পারে। ওই জন্য বললেন না যে যেখানে যেখানে বিএলএ দেখতে পাবে সেখানে সেখানে একটা করে বিএলও যেন যেখানে দেখতে পাবে সেখানে তার পেছনে যেন বিএলএ লেগে যায়। ফলে এই যে লেগে যায়, ফলে তাকে কাজ করতে দেবে কি না এই সন্দেহটা প্রথমেই তৈরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে ভয়ের আবহ সত্যিই তৈরি হচ্ছে। অন্য রাজ্যগুলোর কথা দেবস্মিতা বলছিলেন, আচ্ছা অন্য কোন রাজ্যে বলুন তো এরকম ত্রিস্তরীয় ভয়? প্রথম ভয় যে একটা নির্বাচন কমিশনার, তার কাছে যখন আমাদের বিএলওরা তারা হচ্ছে বলছে যে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই বা আমাদের অন ডিউটি একটা সুযোগ চাই, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন রিল্যাক্টেন্ট, এবং তারা হচ্ছে উল্টে বলছেন যে যদি আপনারা এগ্রি না করেন তাহলে হচ্ছে সাসপেন্ড হবেন। আচ্ছা একই সাথে এবার তৃণমূল কংগ্রেস, আপনি যদি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করলেন কিছুদিন আগেই, তিনি বললেন কোন কথা, যে আপনারা ভুলে যাবেন না প্রত্যেকে রাজ্য সরকারের কর্মী, ভোট আসে ভোট যায়, তারপরে আপনাকে এই রাজ্যে থাকতে হবে, অতএব বিএলও হিসেবে আপনাকে যা করার কি করবেন কিন্তু ঠিক করে নিন। এই শব্দটার মানে কি বোঝা যায় না যে আসলে কি করতে বলছেন? অর্থাৎ সরকার চাইছেন তার রাজনৈতিক স্বার্থ পূরণ করুক যেন হচ্ছে আমাদের সেই অফিসাররা। এটা গেল। তৃতীয় হচ্ছে এবার শুভেন্দু অধিকারীর, আপনি যদি দেখেন তারা এবার পাশের রাজ্য বিহার হোক বা অন্য কিছু হোক, তারা দেখিয়ে বলছেন যে বিএলওর কাজ হচ্ছে আসলে মুসলমান মুক্ত এবং রোহিঙ্গা মুক্ত একটা ভোটার লিস্ট রেডি করা। ফলে সেটা যদি করতে না পারেন, ওই যে বিহারে 52 জন যেরকম জেলে জীবন কাটাচ্ছে, আপনার জীবন কিন্তু সেটা হবে। ফলে আমার কথা হচ্ছে এটাই, দেখুন ভুয়ো ভোট তৃণমূলের ক্ষেত্রে যে মুশকিলটা হচ্ছে, তৃণমূল বলছে বৈধ ভোটারের নাম বাদ না যায়, কিন্তু কখনোই আসছে না যে আমাদের এখানে ডেড ভোটার, লেফট ভোটার, মিসিং ভোটার, তারা এখানে ঢুকে আছেন, এবং এগুলো প্রমাণিত সত্য পাপিয়া যে এখানে প্রত্যেকবার বাম কংগ্রেস এমনকি বিজেপিও তারা হচ্ছে প্রতিবার ইলেকশন কমিশনে গিয়ে তাড়া কাগজ জমা দিয়ে আসেন, ইলেকশন কমিশন কোনোটা সংশোধন করেন না, প্রত্যেকটা ডেটা আছে। এবং কিন্তু ইন্টারেস্টিংলি যে অভিযোগটা তাড়া কাগজ নিয়ে কেউ করেনি, যে এখানে বিজেপি যদি এরকম হতো যে চারিদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা ঢুকে গেছে বুথে বুথে, আমি তো বলছি একটা বিধানসভা কেন্দ্রে গড়ে 300 বুথ যদি হয়, আমি বিজেপি লিডারদের অনুরোধ করব 300 জন করে নামের তালিকা প্রত্যেকটা জায়গায় বুথ অফিসে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে খুঁজে বের করুক যারা অনুপ্রবেশকারী, এবং জমা দিয়ে আসুক। আমি বলছি যে কারণের জন্য মৃত ভোটার, ভুয়ো ভোটারের অভিযোগ সত্যি, ঠিক সেই একই কারণের জন্য অনুপ্রবেশকারী ভোটার আছে এই অনুমানটা হচ্ছে অসত্য। আমি বলছি মানে যেটা প্রমাণিত সত্য নয় তার ভিত্তিতে এই কমেন্টটা করছেন, আসলে সাম্প্রদায়িক প্রতিযোগিতার বীজটা তারা হচ্ছে যে বইয়ে রাখতে চাইছেন। এবং এসআইআর যেটা ত্রুটিমুক্ত একটা নির্বাচনের পদ্ধতি হওয়া উচিত, সেটা পোলারাইজেশন পলিটিক্সের অস্ত্র হয়ে যাচ্ছে এই দুজনের কাছে। ফলে একটা ইলেকশনের যে জীবন যুদ্ধে লড়াই মানুষের, সেটাই হারিয়ে যাচ্ছে এই জায়গাটা। পার্থদা কি মনে হয়, এখানেই তো প্রশ্নটা, যে এর পরে কি সুষ্ঠুভাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই প্রক্রিয়াটা হওয়া সম্ভব? আমি বলছি যে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন তার জন্য দায়ী, তাদের অপ্রস্তুত অবস্থা। বিশ্বনাথ বাবু অনেকটা ঠিক কথা বলেছেন, যে রাজ্যে আমাদের এখানে এসআইআর হবে, আপনি বুঝুন এই রাজ্যে সরকারি কর্মীদের নিয়োগ হয়নি গত 5 বছর। এই রাজ্যে সবচেয়ে কম হচ্ছে স্কুলে পড়ায়, কলেজে পড়ায় মাস্টারমশাইরা আছেন।
ফলে সেখানে সরকারি কর্মী এত কম, অথচ এত ভোটার, 7.5 কোটি ভোটার, আরও 20-30 লাখ হয়তো নতুন অ্যাপ্লাই করবেন, আপনি সামলাবেন কি করে? পুলিশ সবচেয়ে কম, আপনি নিরাপত্তার প্রশ্ন উঠছে যে বিএলওদের দেবেন, তাহলে সবচেয়ে কম পুলিশ, যারা নুন আনতে পান্তা ফোরাচ্ছে, এমনি আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, তাহলে ইলেকশন কমিশন তাদের ভরসায় এই কাজটা করতে যাচ্ছেন। ফলে প্রশ্ন হচ্ছে যে প্রস্তুতি নিয়ে একটা নির্বাচন কমিশনের এই কাজ হাত দেওয়া উচিত ছিল। এসআইআর পশ্চিমবঙ্গের মতো রাজ্য, মাইন্ড ইট, 2002 সালে পশ্চিমবঙ্গের অবস্থা আর আজকের পশ্চিমবঙ্গের অবস্থা এক ছিল না। 2002 সালে পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ ছিল না, আজকের যেটা হচ্ছে প্রিভ্যালেন্ট, আজকের যেটা সবচেয়ে স্ট্রং। ফলে এরকম একটি রাজ্যে যদি এসআইআর করতে হয়, নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দরকার ছিল নেই। এবং আমি এখনও বলছি যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সেখানে সর্বদলীয় প্রেজেন্টেশন নিয়ে এবং হচ্ছে সরকারি আধিকারিকদের রেখে মনিটরিং কমিটিগুলো তৈরি করুক, না হলে যে উত্তেজনার আবহ আপনারা দেখছেন, এটা যদি জিয়ে থাকে, এই অশান্তির আবহন, আমি বলছি আমাদের ভোটের অনেক আগে পশ্চিমবঙ্গে একটা নতুন ধরনের অশান্তির জন্ম দেবে, যেটা সেখানেই তো আশঙ্কাটা। মানে সবাই, আপনি যেমন বলছেন, সবাই তো চাইছেন, সজলদাও বললেন, তন্ময় বলছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তো এক জায়গায় এক সুরেই বলছেন, কিন্তু সেই সুরটা বেসুরো হয়ে যাচ্ছে কেন? যে অবৈধ ভোটার থাকা চলবে না, বৈধ ভোটার চাই, একযোগে দাবি, এটা দাবি হবে কেন? মানে এটাই তো সবাই চাইছেন, কিন্তু বাস্তবে কিন্তু ছবিটা একেবারে উল্টো। দেখুন, আর এর পাশাপাশি আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো। এসআইআর এর বিরোধিতা করছেন খোদ বিএলও, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে পথে নেমে তিনি কিনা রাজ্যে এসআইআর এর নামে ঘুর পথে এনআরসির ষড়যন্ত্রের অভিযোগ করছেন। নদিয়ার শান্তিপুরের ঘটনা। কেন করছেন তিনি এই অভিযোগ? এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন, সেই রিভিশন প্রতি বছরই হতো। তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি, সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তায় এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল দেখেছি, প্রকাশ্যেই দেখেছি, মিডিয়ার সামনেই দেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করল। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া, তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই বিএলওরা যারা বিতর্কে জড়িয়ে পড়ছেন। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, যখন থেকে বাংলায় এসআইআর এর জল্পনা শুরু হয়েছে তখন থেকেই শিরোনামে বিএলওরা। কখনো এই অভিযোগটা সামনে এসেছে যে বিএলওরা তারা তৃণমূলের পদাধিকারী বা তৃণমূলের পদাধিকারীর স্বামী, আবার এখন যেটা দেখা যাচ্ছে যে মানে এই বিএলও তিনি নিজেই আবার এই এসআইআর এর বিরোধিতা একদম পথে নামছেন। আমি একটু বলি, তারপরে বিএলও ইস্যুটাতে আসছি।
আপনারা যদি নির্বাচন কমিশনের যেগুলো ওয়েবসাইটে ওরা তুলছে, যে বক্তব্যগুলো রাখছে, সেগুলো যদি ফলো করেন দেখবেন ওরা পরিষ্কার বলছে যে সংবিধানের 326 ধারা যেখানে পরিষ্কার বলে দিয়েছে তাদের কি দায়িত্ব আছে, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 50 সালের যে 21-3 ধারা পরিষ্কার বলছে। এসআইআর একজন বললেন যে এসআইআর বলে কিছু নেই, এসআইআর সেখানে পরিষ্কার করে দেওয়া আছে। যাই হোক, এখন ওরা দৃঢ় প্রতিজ্ঞ, মানে 12টা প্রথম যে স্পেসের যে কটা 12টা রাজ্যে হবে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এসআইআর করব। কেন করব পরিষ্কার ওরা বলেছে। পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে 66%, যেখানে জনসংখ্যা বেড়েছে তার অর্ধেক। সুতরাং জনসংখ্যা ডাবল যখন ভোটার বাড়তে পারে না, দৃঢ় প্রতিজ্ঞ। তো যাই হোক, নানান ডেটা আমরা যদি ব্যবহার করি ডেমোগ্রাফার হিসেবে, যে ধরনের ডেটা আমি পেয়েছি তাতে দেখছে যে দেখা যাচ্ছে ভোটার অনেক বেশি হচ্ছে যতজন হওয়া উচিত। যাই হোক, সে প্রশ্নটা এটা নয়। এই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে ওদের দৃঢ় সংকল্প রয়ে গেছে, কেউ যদি মনে করে যে এসআইআর করতে দেবো না, বিএলওদের আমরা খেপিয়ে দেবো বা কিছু করবো, তাহলে তারা কিন্তু ভুল করছে। যদি এসআইআর না করে বোধহয় এই নির্বাচন ওরা করতে দেবেও না। সে ধরনের ক্ষমতা ওদের আছে যে নির্বাচন করতে হবে এরকম ওদের খুশি মতন। কেউ যদি ভাবে যে আমার খুশি মতো নির্বাচন করতে হবে, তাহলে হয়তো সেটা ওরা মানবে না। এটা হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য। আমার উচিত ছিল যে সহায়তা করা। তো যাই হোক, বিএলও প্রশ্ন আপনি করলেন, বিএলওরা দেখা যাচ্ছে তারা সরকারি চাকরি করে এবং বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজে আছে। এখন এরা যদি একেবারে স্যান্ডউইচ হয়ে গেছে, নানান জায়গা থেকে তাদের উপর চাপ আসছে, তার ফলে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা একেবারেই অসম্ভব। তারা হয়তো পেরে উঠবে না। সেটাই ওদের লক্ষ্য ছিল যে এদের চাপিয়ে দিয়ে এমনভাবে করো যে ওদেরকে যা বলা হবে সেটা করবে, কিন্তু সেটা ওদের পক্ষে সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে সিকিউরিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এইখানে একটা ছোট্ট প্রশ্ন, তাহলে আপনি কি মনে করছেন যে প্রাথমিকভাবে এই কৌশলে তারা সফল? দেখুন, কারা সফল? মানে তৃণমূল বা শাসক দল? সফল তো নয়, ব্যর্থ বলেই তো আমার মনে হচ্ছে। এটা কি আপনি তো আটকাতে তো পারবে না। বিএলও খেপিয়ে আপনি প্রচার করছেন যে তোমরা যদি কাজ করো আমি গাছে বেঁধে রাখবো, শাস্তি দেবো, এই ধরনের কথা যদি বলেন, বিএলওরা স্বাভাবিকভাবেই কাজ করতে চাইবে না। এবং বিএলওরা যদি কাজ না করে, এসআইআর হচ্ছে না। এসআইআর ওরা কিন্তু এসআইআর হবে না বলে এসআইআর ছাড়া নির্বাচন হবে, এই যদি ভাবনা থেকে থাকে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা হচ্ছে সুইসাইডাল, আমি বলবো সম্পূর্ণ সুইসাইডাল। এবং যতটা পারা যায় এসআইআরকে সহায়তা করা যদি করতো, এবং যতটা পারা যায় বারবার এনকোয়ারি করা, যে যেখানে ডাউট আছে হ্যাঁ সেখানে লেগে থাকা, ওই ভয় দেখিয়ে এইটা মনে হয় বোধ হয় সুযোগটা নেই। যেটা চেষ্টা চলছে ভয় দেখিয়ে এসআইআর তুলে দেবো, এই কেননা আমরা দেখুন যে আমি একটা ছোট্ট হিসেব যেটা বলতে চাই যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে বিভিন্ন ডেমোগ্রাফিক অ্যানালিসিস থেকে দেখা যাচ্ছে 7 লক্ষর বেশি ভোটার থাকা উচিত নয়। সেখানে ছিল 7,66,000, মানে 66 লক্ষ, সরি এই লক্ষ কোটির একটা 66 লক্ষ কিন্তু বাড়তি ভোটার থাকছেই। এটা যদি দেখে নানানভাবে হিসেব করেন পাওয়া যাবে। 66 লক্ষ যদি বাদ চলে যায় ভয় তো থাকবেই। মূল যেটা দু দলের মধ্যে যে পার্থক্য, সেটা তো লাস্ট ইলেকশন আমরা দেখেছিলাম 58 লক্ষ না, 2019-এ ছিল 17 লক্ষ। সুতরাং 66 যদি বাদ চলে যায় একটা কারণ না কারণ বিপদ তো আসছে। সুতরাং সেই কালীগঞ্জে এসআইআর ছাড়াই বাদ গিয়েছিল 6000-এর নাম। হ্যাঁ, সেই বলছি, এসআইআর ছাড়াই যদি বাদ দিয়ে থাকে, ভালো করে ইন্টেনসিভ রিভিশন যদি হয়, আমার ধারণা, কেননা শুধুমাত্র যারা বলছে আমাদের 326 ধারা যদি ভালো করে দেখেন, রঞ্জনদা আছেন উনি বলতে পারবেন, রেসিডেন্স, হ্যাঁ আপনার নর্মাল রেসিডেন্স এই এলাকায় কিনা সেটা একদম। আমি এখান থেকে তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, আমাদের মনে আছে মানে এখান থেকে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে নো এসআইআর নো ভোট, এবং রাজাগোপাল বাবু যেটা বলতে চাইছেন যে এই যে তৃণমূলের কৌশল সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। আমার এখানে দুটো বক্তব্য আছে। রাজাগোপাল বাবু যেটা বললেন সেটা হচ্ছে জনসংখ্যা বেড়েছে এবং সেই মতো হিসেব করে উনি বুঝতে পারছেন 66 লক্ষ ভোটার হয়তো এক্সেস হয়েছে। জনসংখ্যা বেড়েছে এইটাই তো হয়নি, সেন্সাসটাই তো এতদিন ধরে কেন্দ্র সরকার করতে পারেনি। কেন 16 বছর ধরে সেন্সাসটা হয়নি? 1 মিনিট আমি বলি তো না, জনসংখ্যা বলেছেন, এবার জনসংখ্যার সঙ্গে ভোটারের যে রেশিও অর্থাৎ ইপি রেশিও, আমরা তো বলছি যে আগে আপনারা সেন্সাস করে এসআইআর করলেন না কেন, এক। আর দ্বিতীয় কথা, ভয়ের কথা বলছেন তৃণমূল কংগ্রেসে। প্রথম কথা, গত নির্বাচনে 42 লক্ষ যে ভোটের ডিফারেন্স ছিল, আপনারা ধরেই নিচ্ছেন
42 লক্ষ ভোট তৃণমূলের থেকেই বাদ যাবে। তার মানে বিজেপি নেতৃত্ব যেটা বলছে নির্বাচন কমিশন সেই কাজটাই করবে, যে 42 লক্ষ ভোট তৃণমূল বেশি পেয়েছিল ওই 42 লক্ষ ভোটকেই ধরে ধরে কেটে দেবে, এটাই বলছেন। তো তাহলে প্রমাণ হয়ে গেল, কিন্তু কমিশন এটা বলেছে যে বিহার থেকে কিন্তু এরকম কোনো অভিযোগ আসেনি। নির্বাচন কমিশন আপনাদের আপত্তিটা কোথায়? কোর্টের পথ তো খোলা আছে। আমরা তো বলেছিলাম, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাব অন্যরা মানতে সাহস পাচ্ছেন না কেন? আমরা বললাম যে আপনারা বলছেন এত ভুয়ো ভোটার, ঠিক সব ভুয়ো ভোটার আছে, গোটা পশ্চিমবাংলার ভুয়ো ভোটার আছে, তাহলে পাপিয়া শোনো শেষ করে আমি বললাম তাহলে এসআইআরটা করা হোক। সেই এসআইআরটা করার পরে মানুষের কাছে আমরা যাই। লোকসভা নির্বাচনটা তো ওই এসআইআর করার আগে হয়েছে, তার মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওই ভোটার লিস্ট থেকেই তো করেছেন। আপনি তো শিক্ষিত। 2002 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর করেছিলেন, দাবি করেছিলেন, এবং পরবর্তীকালে যখন এসআইআর হয়েছিল তখন যে ভোটারটা বাদ গেছিল তারাও তো সরকার নির্বাচন করেছিল। আজকে এসআইআর হলে কালকে আবার মৃত ভোটার তৈরি হয়ে যাবে, সেটা আপনি শেষ করতে পারবেন না, 100 ভাগ পাবেন না। কিন্তু নেই মামার থেকে তো কানা মামা ভালো যতটা হয়। আমি আপনাকে বলছি পুরো আপনাদের গল্পটা হচ্ছে মাসির কবে গোপ গজাবে তবে মাসি মামা হবে। হতে দিন না, হতে দিন। আমরা তো বলছি এতদিন করেননি কেন? 23 থেকে 24 তার মধ্যে করলেন না কেন? আমরা জালি পরিয়োগের কোনো নেই, এসআইআর করুন, তারা এসআইআর করুন, আমি বলছি আপনি ভদ্রলোক, আপনি এসআইআর করে একটা নামও বাদ দিতে দেব না। আপনি ভদ্রলোক, আপনি কারোর বাবাও তোলেননি, তাই তো শুনে অন্তত একটু থামুন। আমি বলছি পার্থদা একটা কথা বলেছেন যে বিহারের কথা শুভেন্দুবাবু কেন বলছেন, বিহারের কথা বলে তিনি সাবধান বাণী দিচ্ছেন, সেটা আপনার পছন্দ না। তাহলে আজকে থেকে আপনারাও বলুন যে এই চ্যানেলগুলোতে বসে আপনারা কখন উত্তরপ্রদেশ, কখনো আপনারা ওই মণিপুর, সেসব কথা বলবেন না। মুসলমান মুক্ত ভোটারের কথা শুভেন্দু অধিকারী কখনো বলেননি, এটা আমি একদম না, তিনি আবার ব্যাখ্যা দিয়েছেন, সেটাও বলতে হবে তো আপনাকে যে আমরা মুসলিমদের ভোট পাই না, এইভাবে বলেছেন। আর একটা কথা বলছি, লোক সংখ্যা কম, ভাই আমার টাইম তো, লোক সংখ্যা কম বলে এসআইআর করতে বিএলওদের অসুবিধা হবে, একজন বিএলও সে কথা বলেনি, অর্থাৎ সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনারা ঠিক করুন যে আপনারা কেরালায় যেমন ক্লিন কেরালা চাইছে, আপনি অনুপ্রবেশ নেই বলতে চাইছেন, আপনার নেতা জ্যোতিবাবু ঠিক, বুদ্ধবাবু ঠিক না আপনি ঠিক, সেটা আগে ঠিক করুন। তারা তো তৎকালীন যুগে তাদের সময় বলেছিলেন যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা, তাই আজকে বাস্তবের মুখোমুখি দাঁড়ান এবং সরাসরি না আমি ধরি মাছ নাচুই পানি 50-50 খেলবেন, এটা হবে না, আপনাকে ডিসাইড করতে হবে। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। এসআইআর এর বিরোধিতায় মঙ্গলবার কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, আর বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এই সময় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। এই অবস্থায় হুঁশিয়ারির সুর শোনা গেল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের গলায়। এসআইআর বাতিলের দাবিতে বুধবার থেকে অনশনে বসার ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তো আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে, তা বসুক না, বসে কি হবে? ওতে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? এসআইআর এ কার নাম বাদ যাবে আর কার থাকবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ। চিন্তার মধ্যে আছি, সেই কাগজ আমার নেই, আমি কোথায় পাবো? আতঙ্কিত সবাই। এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে দিতে। আমাদের ভবিষ্যৎ কি? একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। বাংলার প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট।
উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ওনার অনশনে কি যায় আসবে? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। এসআইআর আতঙ্কে ভিড় বাড়ছে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে। এখানেই ক্যাম্প করে দেওয়া হচ্ছে মতুয়া কার্ড আর ধর্মীয় শরণার্থী কার্ড। সবাই বলছে করতে, তার জন্য করছি। কি কি ডকুমেন্টস জমা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে? অ্যাপ্লিকেশনের সঙ্গে এক কপি ফটো আর আধার কার্ডের জেরক্স আর ফর্মটা ফিল আপ করে দিতে হচ্ছে। আর কত মূল্য দিতে হচ্ছে? 100 টাকা মূল্য। সব মিলিয়ে এসআইআর শুরুর আগে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমি জয়ন্তদার কাছে আসব। জয়ন্তদা, এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালত অবধি জল গড়িয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতিরা বারবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিশেষ করে কি কি নথি দেখাতে হবে, এবং সেখানে আধার কার্ড জুড়তে হয়েছে। কিন্তু কোথাও আমি বলছি এই যে এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু কোথাও হস্তক্ষেপ হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এ যে রকম বাধা বা যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আদতে কি হবে? একটা কথা বলা প্রয়োজন, যারা আমাদের দর্শক শ্রোতারা শুনছেন এবং দেখছেন তারা ভালো করে বুঝে নিন যে এসআইআর একটা নিয়মিত প্রসেস, এসআইআর একটা আইনানুগ ব্যবস্থা, এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশ, সে ইংল্যান্ড, ফ্রান্স থেকে স্পেন, পর্তুগাল, তারা কিন্তু অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে জর্জরিত। প্রত্যেকে তারা তাদের জনসংখ্যা কত এবং জনবিন্যাস কীরকম সেটা তারা বিবেচনা করে থাকেন। আমাদের ভারতবর্ষও এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষ এই জনবিন্যাস, জনগণনা এটা মাঝে মাঝেই করে থাকে, এবং বারবার আপনারা আলোচনাতে শুনছেন 2002 সালেও এসআইআর হয়েছিল, এবং তখন আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন না যে এত হইচই হয়েছিল। আদৌ হইচই হয়নি, এবং সেটা খুব সুষ্ঠুভাবে হয়েছিল। হয়তো কিছু কিছু বিতর্ক হচ্ছে, কেন কিছু কিছু বিতর্কের জন্ম হয়তো তখনও হয়েছিল, কিন্তু এখন কেন হচ্ছে সেটা রাজনৈতিক নেতারাই তার উত্তর দিতে পারবেন, এবং উত্তরগুলো আমরা পাচ্ছিও। একটা কথা বলা প্রয়োজন যে সমস্ত রাজনৈতিক দলই তাদের একেবারে রক্তগঙ্গা বইয়ে দেব টাইপের বক্তব্যের মাঝখানে একটা কথা কিন্তু বলছেন যে একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। আমার প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে বিতর্ক কেন? ঠিক কথাই তো, একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, এটাই তো দেখতে হবে। যদি সবাই তাই বলেন, সবাই তাই চান, তাহলে বিতর্কের কিন্তু কোনো অবকাশ নেই। প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। এ আমি তোমাদের আলোচনাতে বারবার বলেছি, অনুপ্রবেশকারীরা যে ঢুকেছে এটা সত্যি কথা, এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা প্রয়োজন। অনুপ্রবেশকারীরা যেন ভোট দিতে না পারে সেটাও দেখা প্রয়োজন। এরপরে আরো কতগুলি কথা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে উঠছে। আপনি অনুপ্রবেশের কথা বলছেন, রোজই কিন্তু এরকম কোনো না কোনো খবর আসে যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ধরা পড়ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আজই স্বরূপনগর থেকে এরকম খবর পাওয়া গেছে। আমি আসছি। হ্যাঁ, অনুপ্রবেশকারীরা বাংলাদেশ বর্ডার পেরিয়ে ঢুকছে, শুধু তাই নয়, অনেকে এখানে আসছেন চিকিৎসা করাতে, অনেকে আসছেন পড়াশুনো করতে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারপরও এখানে তারা থেকে যান, এবং রেজিস্ট্রি অফিসে নিয়মিত ভিড় আপনারা দেখতে পাবেন। তারা কোনো না কোনো জমি কিনছেন, এবং অভিযোগ উঠছে আধার কার্ড, ভোটার কার্ড বারবার জাল হচ্ছে। এ আলোচনাও আমরা এখানে করেছি। কতগুলি কথা বলা প্রয়োজন। যারা বারবার বলছেন গাছে বেঁধে রাখবো বা রক্তগঙ্গা বইয়ে দেব, তাদের মনে রাখতে হবে এসআইআর কিন্তু হবে যদি সাধারণ মানুষকে ভুল পথে আপনারা পরিচালনা করবার চেষ্টা করেন, ভয় দেখান, তাহলে কিন্তু নির্দিষ্ট আইন রয়েছে জনপ্রতিনিধিদের জন্য এবং সরকারি আধিকারিকদের জন্য, যারা জেনে শুনে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালনা করবেন বা আইনকে ভুল পথে পরিচালনা করবেন, তারা কিন্তু সাজা পাবেন। এ কথা বলা রয়েছে। আরও কতগুলি কথা প্রয়োজন। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম এ কথা ঠিক যে বিএলওরা যেন রাজনৈতিক অঙ্গুলি হেলনের শিকার না হন। দেখুন, প্রতিটি মানুষের রাজনৈতিক মতাদর্শ থাকে, এ নিয়ে আমার কোনো বিতর্ক নেই, আমার মনে কোনো ভেদ নেই। এমনকি হয়তো যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও হয়তো কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসিতা হনগে, কিন্তু যখন তিনি চেয়ারটায় বসবেন, ধরে নিতে হবে তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শটা দূরে সরিয়ে রাখবেন। এবারে কথা হচ্ছে যেভাবে বিএলওদের মনে একটা ভয় জাগিয়ে তোলা হচ্ছে,
প্রতিটি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া রাজ্য সরকার, আমি বলবো কেন্দ্রীয় সরকারেরও কর্তব্য। বিএলওরা ভয় পেয়ে রয়েছেন, বিএলওদের যেভাবে ভয় দেখানো হচ্ছে দুপক্ষ থেকে, যেভাবে চাপ দেওয়া হচ্ছে, তারা সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হয়, একইভাবে বিএলওদেরও জন্য কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিএলওদেরও কিন্তু একেবারে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, দেখুন অনেক ভুল নিশ্চয়ই হতে পারে, আমি যেরকমভাবে সংবাদ মাধ্যমে দেখছি কেউ কেউ বৈধ ভোটার, তাদের নাম হয়তো নেই, সেগুলো নিশ্চয়ই বিচার করা হবে। আমি এখনো বিশ্বাস করি কিছু কিছু বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই বিতর্কগুলি মিটিয়ে নেওয়া যায়। কিন্তু বিএলওরা যেন সত্যি সত্যিই কর্তব্যে অবহেলা না করেন। ভারতীয় ন্যায় সংহিতা থেকে শুরু করে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট থেকে শুরু করে ডিসিপ্লিনারি প্রসিডিং কিন্তু চালু হতে পারে। সত্যি কথা তো, শিক্ষকদের দায়িত্বটা অনেক ব্যাপক। তারা মিড ডে মিল দেবেন থেকে শুরু করে তারা বিএলওর কাজ করবে। একদম যে কথা বলছেন যে শিক্ষকদের দায়িত্বটা অনেক। দেখো, খুব দুর্ভাগ্য আমাদের, আমি যখনই দেখি গুজরাট, ত্রিপুরা, বিহারে কোনো অপরাধ ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে যাই। কারণ এক ধরনের মানুষ ওই গুজরাট, ত্রিপুরা, বিহার দেখিয়ে বলতে থাকবেন ওখানেও তো হয়েছে, কাজে এখানে হবে না কেন। অর্থাৎ ও ভারতবর্ষের কোথাও কোনো অপরাধ ঘটলে ভয় জাগতে শুরু করে আমাদের মনে, সঙ্গে সঙ্গে জাস্টিফাই হতে থাকে, বিহারে হয়েছে, গুজরাটে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, 34 বছরে হয়েছে, কাজেই হবে। এই মতাদর্শ থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে। 15 বছর হয়ে গেছে, আমরা চাইবো একেবারে নিরপেক্ষভাবে, দেখুন ভোটে হয়তো আপনারাই জিতবেন, তাহলে ভয়টা কোথায়? নিরপেক্ষভাবে ভোটটা হতে দিন, এসআইআরটা কমপ্লিট হতে দিন। একদম। আমি এখান থেকে তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, একটা খুব স্বাভাবিক প্রশ্ন, মানে আমরা দেখলাম যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতেই হবে, কারণ এই অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে। আগে আমরা অসমের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করে কথা বলেছিলেন। কিন্তু তন্ময়দা, প্রশ্নটা এখানে, যদি এই অনুপ্রবেশকারীরা মানে এখান থেকে চলে যায় এবং অবৈধ ভোটার তারা না থাকে, তাহলে আপত্তিটা কোথায়? ঠিক, এই অনুপ্রবেশের প্রশ্নে যখন উঠছে তখন অনুপ্রবেশটা শুধুমাত্র জয়ন্তদা যেটা বললেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে, অনুপ্রবেশ বাংলাদেশ থেকে শুধুমাত্র পশ্চিমবাংলায় ঘটে, আর বাকি যে বর্ডার স্টেটগুলো আছে সেখানে অনুপ্রবেশ ঘটে না। সেখানে বাকি যে স্টেটগুলো আছে, ত্রিপুরা, মিজোরাম সহ মায়ানমার লাগোয়া যে বর্ডারগুলো আছে, সেটা গুজরাটে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম একজন সন্ত্রাসবাদী ধরা পড়েছেন। এবং কিন্তু সহজ প্রশ্ন, বাংলা মানে বাংলার ক্ষেত্রে আপত্তিটা কেন? মায়ানমারে বা অসমে অনুপ্রবেশের কথা বলছেন, আমি বলছি বাংলার ক্ষেত্রে আপত্তিটা কেন? বাংলার বর্ডার হচ্ছে 2200 কিলোমিটার সামথিং, 2280 বা এরকম কিলোমিটার। একই সঙ্গে বাকি যে রাজ্যগুলো আছে তাদের বর্ডার, আমি যদি গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানা এবং অনুপ্রবেশটা বাংলা থেকেই ঢুকে গেছে, এটা যেমন সত্যি নয় বাকি জায়গা থেকেও ঢুকতে পারে। বিহারের রক্সল বর্ডার দিয়ে, মানে বাংলা কোনো বাংলাদেশি যেন নেপাল হয়ে বিহারে ঢুকবে না, একদম বলা আছে ওটা বিহার ঢোকো না, বাংলা এখানেই ঢুকতে হবে। সমস্ত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছেন, সব করিডর দিয়ে ঢুকে বাংলাতে এসে তারা নিশ্চিন্তে বসে থাকছেন, জাল আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। মানে সজলদা বলবেন এ রাজ্যের পুলিশ ধরছে, তাহলে আপনি এ রাজ্যের পুলিশের খোঁজ রাখেন না? এ রাজ্যের পুলিশ যে পুলিশ ধরছে, যারা বাংলায় আছে তাদেরকে ধরছে, যারা বাকি রাজ্যে আছে তাদের পুলিশ ধরছে না। একজন উদাহরণ তো দিলাম, গুজরাটে ধরা পড়েছে। আরে আফগানিস্তানের লোক ভারতের নাগরিক হয়ে গেছে। রবীন্দ্রনাথ দেখলে কত খুশি হতেন যে আমার কাবুলিওয়ালা কত সফল আজকে। হ্যাঁ, সেটা আবার ভবানীপুরে শুনুন না, নরেন্দ্র মোদী খুশি হয়েছে, আমি আপনাকে ওনার সঙ্গে এখন তালিবানিদের ভালো সম্পর্ক। বাবা হ্যাঁ, ভালো সম্পর্ক, সেই জন্য তো ধরেছে। আমি আপনাকে একটা কথা বলছি যে এই যে আপনারা বলছেন না যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ দিয়ে শুধু অনুপ্রবেশ হয় না, আমিও বলছি, আমরাও বলছি যে শুধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটে তা তো নয়, মানে অনুপ্রবেশের প্রসঙ্গে কিন্তু বিএসএফ এর ভূমিকাটাও আছে তো, আছে তো, কাঁটাতারের ভূমিকা আছে, বিএসএফ এর ভূমিকা আছে। একটা ব্যক্তি মানে অপরাধ প্রবণ হতে পারেন, প্রত্যেক সংগঠনেই সেটা থাকবে, কিন্তু সংগঠনের লক্ষ্য কি সেটা আপনাকে দেখতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এত কথা বললেন, আপনি একবারও বলছেন না তো যে আমরা এই যে এসআইআরটা, সেই এসআইআরটা শান্তিতে হোক।
আপনারা বিএলওদের ভয় দেখানো বন্ধ করুন। তন্ময়দার এটা হবে। সজলদা, একটা বিষয় বোঝা যাচ্ছে না, বিএলওরা এই যে যাবেন বাড়ি বাড়ি ঘুরবেন, এখনো যদি এই অবস্থা হয় তাহলে আশ্বস্ত করবে, সেটা তো দেখার দরকার নির্বাচন কমিশনের। নিশ্চয়ই নির্বাচন কমিশনের। এই যে ধরুন একজন শান্তিপুরি বিএলওকে তিনি বললেন যে আমি এই এসআইআর এর বিরোধী, আসলে ও হয়তো এসআইআর ছেড়ে যেতে চাইছে, কিংবা ও নিশ্চয়ই ও এদের হাতে, তৃণমূলের হাতে তামাক খেয়েছে, কিছু একটা হবে। আমার বক্তব্য হচ্ছে যে যে কোনো লোক তার অভাব অভিযোগ বক্তব্য জানাতে পারেন, সেই বক্তব্য গ্রাহ্য না হলে তিনি তার আন্দোলন তীব্রতর করতে পারেন। তরজা চলছে দেখুন, এরই মধ্যে কিন্তু এই এসআইআর কে হাতিয়ার করেই মঙ্গলবার দিন কলকাতায় মেগা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোড থেকে সেই মিছিল শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আর ওই দিনই আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি বলে অভিযোগ। দেখুন তারপর আলোচনা আসছে। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর, বিএলওদের শেষ মুহূর্তের প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর ওই দিনই কলকাতায় মেগা মিছিলের ডাক দিল তৃণমূল। যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টায় রেড রোডে বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। যেহেতু এসআইআরটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে হেনস্থা করার জন্য, প্রকৃত ভোটারদের হয়রান করার জন্য বিজেপির প্রভাবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে এই নির্বাচন কমিশন চালু করছে, এই গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী 4 তারিখ 4ই নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার। বিজেপি যেটার জন্য প্রয়োজনে পথে, যেটার জন্য নামবে, আমরা পথে নামছি তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য। মানুষ তৈরি আছে তৃণমূলকে সরানোর জন্য। মানুষ বিশ্বাস করে এই নির্বাচনে তৃণমূলের শেষ নির্বাচন। মানুষের সেই বিশ্বাসটাকে আরো দৃঢ় করবার জন্য আমরা পথে নামবো। আর এসআইআরটা করছে নির্বাচন কমিশন, শুক্রবারে এসআইআর ইস্যুতে বিভিন্ন স্তরের 18,000 নেতা ও পদাধিকারী নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দেন তিনি, বেঁধে দেন গাইডলাইনও। সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের, 1 মিনিটের জন্যও বিএলওদের ছাড়বেন না। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। তৃণমূল সূত্রে খবর, এসআইআর সংক্রান্ত সহায়তার জন্য রাজ্য জুড়ে 6200টি ক্যাম্প করছে তারা। প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তৃণমূলের ব্যানারে 1 মাস ধরে চলবে এই ক্যাম্প। এতদিন ধরে তো তারা বলছিলেন যে এসআইআর মানছি না, তারপরে তো দেখলাম তারাও বিএলএ 1 বিএলএ 2 নির্ধারণ করছেন, তারাও এতে পার্টিসিপেট করছেন, এলাকায় এলাকায় বলে দিচ্ছেন। আর বাইরে তারা বলছেন আমরা মিছিল করব, মুখ করব, অথচ নিজেদের ফোর্সকে রেডি রাখছেন। ব্যাপারটা তো আমরা কেউ বুঝছি না। মঙ্গলবারে আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পার্শ্ববর্তী পানিহাটিতেই এনআরসির আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার, যার বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটবো, একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। কিন্তু অভিযোগ, শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সভা তো বাতিল করবেই, হাইকোর্ট নির্দেশে বাতিল হয়েছে, হাইকোর্ট তো খোলা আছে। ওখানকার জেলা প্রেসিডেন্ট হাইকোর্টে যাবে, কাকদ্বীপের সভা সোমবার হবে, হাইকোর্ট করে অর্ডার হয়েছে, কোনো সমস্যা নেই। উনি কলকাতায় হাঁটবেন, আমি পানিহাটিতে হাঁটবো, যেখানে অভয়াকে উনি খুন করেছেন, ধর্ষণ করেছেন ওনার লোক, একই সময় একই দিনে হাঁটবেন। শুভেন্দু মিটিং করা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। ও এমন একটা বিশাল হরিদাস পাল না যে ও মিছিল করলে সবকিছু হয়ে যাবে। ও যতদিন বিজেপিতে থাকবে তৃণমূলের কোনো চিন্তা নেই, এটুকু আমি বলতে পারি। বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ বিধায়করা কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্থাৎ শুধু মুখে কথা নয়, এবার বিজেপি এবং তৃণমূল একই দিনে রাস্তায় নামতে চলেছে। আমি এখান থেকে একটু তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এটা স্পষ্ট বলেছিলেন, যদি বৈধ একজনেরও ভোটার নাম বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও হবে। আবার সজলদা আমাদের সঙ্গে আজকে স্টুডিওতেই রয়েছেন। সজলদা আজকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং হুঙ্কার দিয়েছেন, যদি একজন অবৈধ ভোটার সেই লিস্টে থেকে যায় তাহলে 1 লক্ষ বাঙালি গিয়ে কমিশন ঘেরাও করবে। সজলদারা 1 লক্ষ বাঙালি যদি জোগাড় করতে পারেন নিশ্চয়ই ঘেরাও করবেন, তাতে কোনো সমস্যা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাই তো আমরা চাই, যে আন্দোলন হবে, আন্দোলন করার অধিকার থাকবে। আমরা যা বলেছিলাম সেই জায়গা প্রথম দিন থেকে একই কথা বলে এসেছি, যে নির্বাচন কমিশন যেভাবে বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেগুলো বিজেপির বিভিন্ন নেতৃত্বের যে বক্তব্য সেখান থেকে প্রমাণিত হচ্ছে, তাতে বাংলার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। শুধুমাত্র বিজেপির নেতারা বলছে মুসলিম, কিন্তু আমরা দেখছি মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ তারা ভীত। এই ভয়ের পরিবেশ কেন তৈরি হলো? এসআইআরের সঙ্গে এনআরসিকে জুড়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার যখন প্রেস কনফারেন্স করেন তখন তিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন, আপনারা আরেকবার চালালে দেখতে পাবেন, যে যাদের নাম এখান থেকে বাদ যাবে তাদের নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে। এই যে ওনার কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, নির্বাচন নিয়ে উনি কথা বলবেন, নাগরিকত্ব নিয়ে কথা বলবেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন কি? অমিত শাহ বলছেন ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। তিনি বলছেন হচ্ছে ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। তাহলে তার কাজ তো হচ্ছে ডিটেক্ট করার নয়, একটার কাজ একজন করছে আর একটার কাজ একজন করছে, দুটো মিলে যাচ্ছে। তাহলে লোকে ভয় পাচ্ছে যে এসআইআর মানে, সেটাই তো বলার চেষ্টা করছিলাম যে 2002 সালে এসআইআর হয়েছিল, এই ভয়টা মানুষ পায়নি। আজকে নাগরিকত্বর প্রশ্নটা তুলে এনে এবং এই যে বিজেপির নেতৃত্ব মূলত শুভেন্দুবাবু এবং শান্তনু ঠাকুর বলেছেন 1,20,00,000, প্রথমেই বলে দিচ্ছেন একটা টার্গেট 1,20,00,000 লোকের নাম বাদ দিয়ে দেবো, তাতে তো মানুষ ভয় পাচ্ছে। পজিটিভলি কেন দিচ্ছেন না? এটা মেথড অফ ইনক্লুশন না হয়ে মেথড অফ এক্সক্লুশন কেন হচ্ছে? আমরা কে অনুপ্রবেশকারী তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাদেরকে ভারতবর্ষের আইনের আওতায় এনে তাদেরকে কি করা হবে সেটা কেন্দ্রের দায়িত্ব, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। আমি বলবো লাস্ট ইউপিএ গভর্নমেন্টে কতজনকে ডিপোর্ট করা হয়েছে এবং নরেন্দ্র মোদী সরকারের সময় কতজনকে ডিপোর্ট করা হয়েছে, আপনারা তথ্যটা বের করতে বলুন আর্কাইভ থেকে, তাহলে বুঝতে পারবেন। এক, আর দ্বিতীয় কথা, অনুপ্রবেশকারী চলে এলো, 20 বছর ধরে অনুপ্রবেশকারী এখানে থাকলো, কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে পশ্চিমবঙ্গ নির্বাচনে ঠিক 6 মাস আগে সমস্ত সমস্যা তৈরি হয়ে গেল। তাহলে তো মানুষের মধ্যে ভয় তৈরি হবে। বলছি একটু বলবো না, এক সেকেন্ড, আমি এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে যায়, বিএসএফ এর অবশ্যই দেখার দায়িত্ব, এটা আমি বলছি না, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে অনেক দুর্গম জায়গা আছে, কাঁটাতার অনেক জায়গায় নেই এবং সেটা দেওয়াও সম্ভব নয় সব জায়গায়, সেখানে স্থানীয় প্রশাসন কি করছে এটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। যখন একজন বাইরের লোক ভেতরে ঢুকে যাচ্ছেন, আমার বাড়িতে যদি কোনো বাইরের লোক আসে আমি দেখবো না? আমার খেয়াল থাকবে না? আমি এখানেই সজলদার কাছে আসবো। সজলদা, আমার না সেই 16 তারিখের ঘটনা মনে পড়ে যাচ্ছে, মানে 16ই জুলাই, একদম যেন আমি সেই 16ই জুলাইয়ের রিপ্লে দেখতে চলেছি। অর্থাৎ মঙ্গলবার যখন পথে নামতে চলেছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা শুভেন্দু অধিকারীও বললেন এবং আপনিও বলছেন, কেন মানে কমিশন ঘেরাওয়ের কথা বলছেন কেন? এটা তো অন্যায় কোথায়? যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে নেতারা বলেছেন যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, ওই 1 লাখ লোক উনি নিয়ে যাবেন বলেছেন। আমি বলছি সেই 1 লাখের একজন আমিও থাকবো যদি কোনো বৈধ ভোটারের নাম শেষ অব্দি বাদ যায়। উনিও পাশাপাশি বলুন যে একজনও অবৈধ ভোটার থাকবে, আপনারা পাবেন তো? আমরা 2,33,00,000 ভোট পেয়েছি, আর আমি বলিনি বিজেপি নিয়ে যাবে বা আমি নিয়ে যাব, আমার বলার অধিকারও নেই। আমি বলছি বাঙালি যাবে। বাঙালিকে এত ছোট করার মানসিকতা যাদের, তারা বাংলার মানুষ আগামী তাদের বিচার করবে। মতুয়ারা খুব ভীত, উনি বলেছেন মতুয়ারা খুব ভীত বলেই বলছেন এসআইআর এর সাথে ভয় দেখাচ্ছেন আপনারা। এক সেকেন্ড বলেনি তৃণমূলের অভিযোগ, শুধু অভিযোগ তো রয়েছে। শান্তনু ঠাকুর বলছেন যে 1,20,00,000 নাম বাদ যাবে, আবার বলছেন যদি নাম বাদ যায় চিন্তা করবেন না, সিএ করে আবার নাম ঢুকিয়ে দেবো। ঠিক আছে, মমতা ব্যানার্জিও কম্পার্টমেন্টাল পে আবার পাস করেছে, তো সেটাই বলেছে। অন্যায়টা কোথায় বলেছে? বলছে মতুয়ারা খুব ভীত, কারণ এসআইআর এর সাথে এনআরসি জুড়ে দেওয়া হচ্ছে। কোন আইনে কোথায় ব্যাখ্যা করুন বলুন। আজকে আপনারা চ্যানেলে অন ক্যামেরা আপনি বলেছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি সরকারি পদাধিকারীও, আপনাকে বলতে হবে এনআরসি কোথায় হচ্ছে, নয়তো আপনি ক্ষমা চেয়ে নিন। আরেকটা কথা বলি,
যে দেখুন ওনার কি ইলেকশন কমিশন বলেছেন যে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, একবার আপনি পরীক্ষায় যদি ফেল হন পরের বার তো পরীক্ষা দিতে হবে, এটা স্বাভাবিক, এতে অবাক হওয়ার কি আছে বা ভয় পাওয়ার কি আছে। বলেছেন ইউপিএতে ডিপোর্ট কত, এনডিএতে ডিপোর্ট কত, ইউপিএর ডিপোর্টও আমি জানি না, সত্যি কথা এনডিএর ডিপোর্টও আমি জানি না, কিন্তু গত কয়েকদিনে আপনাদেরই একটি কোনো বহুল প্রচারিত সংবাদ মাধ্যম, সম্ভবত আপনাদের সাথে যোগাযোগ আছে তাদের, তারা লিখেছে বিরাটি অঞ্চলে নাকি কাজের মাসিরা সব পালিয়ে গেছে। এই যে খবরটা আজকে বেরোচ্ছে এটা থেকে বোঝা যায় যে মানুষ আতঙ্কিত। কারা আতঙ্কিত হচ্ছে? মমতা ব্যানার্জির যারা ভোট ব্যাংক, আর সেই ভয়ে বাকি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আরে তৃণমূলের আজকে এমন অবস্থা, আতঙ্ক ছড়াতে ছড়াতে এটা সব এনআরএস এর মর্গে, নিমতলা ঘাটে, ওরা সব ওই সুইসাইড নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার সঙ্গে রপাদপা হয়ে যাবে। বাঙালির কথা বললেন, এই যে বাঙালির কথা বললেন, বাঙালিরা কাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, ভয়টা কেন হচ্ছে? এখনো সোনালী বিবি খাতুন কেন বাংলাদেশে পড়ে আছে? হাইকোর্ট দাঁড়ান, আগে এটা বলুন, হাইকোর্ট অর্ডার দিয়েছে, বাংলাদেশের কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা চুপি সারে সুপ্রিম কোর্টে চলে গেছে, একজন অন্তঃসত্ত্বা, একজন মা হতে চলেছে, তার প্রতি দায়ী নেই। 140 কোটি যারা বৈধ নাগরিক তাদের প্রতি দায়ী নেই। সেখান থেকেই প্রমাণ হচ্ছে আপনাদের আসল উদ্দেশ্যটা। দুজনকে একটু বিরত করছি। বিশ্বনাথ দা রয়েছেন, বিশ্বনাথ দা রিঅ্যাকশনটা নিতে হবে। বিশ্বনাথ দা, কোথাও গিয়ে দেখুন মানে বিজেপি বলছে যদি একজন অবৈধ ভোটার লিস্টে থেকে যায় তাহলে কমিশন ঘেরাও হবে, তৃণমূল বলছে একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে কমিশন ঘেরাও হবে। মানে এই ক্ষেত্রে কোথায় মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে না? সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরির জায়গা হয়ে যাচ্ছে না? দেখো, আমি দুটো বিষয়, একটা হলো মমতা বালা ঠাকুরকে কেন অনশনে নামতে হচ্ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মঙ্গলবার দিন মিছিল করতে হচ্ছে, বা শুভেন্দু অধিকারীকে মিছিলে নামতে হচ্ছে, তার কারণ এসআইআর পশ্চিমবাংলায় কেবলমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, এসআইআর পশ্চিমবাংলা ভোটের আগে ভোট, ইলেকশন বিফোর দ্য ইলেকশন। ফলে এখানে কার্যত বলা যায় নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস তার ঢঙে প্রচার করছে, তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন নির্বাচনী প্রচারে নামছেন এসআইআর নাম করে, আর তাকে কাউন্টার দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী পানিহাটিতে আরেক ধরনের প্রচারে নামছেন। আর মমতা বালা ঠাকুরের ক্ষেত্রে তোমাকে পরিষ্কার বলছি যে যেহেতু শান্তনু ঠাকুর ওই সিএ এর ক্যাম্প বসিয়েছেন, সেখানে ভিড়ও হচ্ছে, তার কাউন্টার কি হতে পারে, সেই কারণে তিনি অনশনে বসে গেছেন। ফলে আমি পরিষ্কার বুঝতে পারছি যে 2026-এর নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। এইটা যতটা না নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ, তার থেকে আমাদের নির্বাচনটা এবার কার্যত শুরু হয়ে গেল অক্টোবর মাস থেকেই, এবং এই নির্বাচনেতে প্রতিনিয়ত দেখবে তুমি ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ হচ্ছে, মানে নতুন নতুন ভাবনা চিন্তা নির্মাণ করে মানুষকে ভয় ভীতি সন্ত্রস্ত করছে রাজনৈতিক দলগুলো। কারো মৃত্যু ঘটলে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সেটা এনআরসির সাথে যুক্ত, এসআইআর এর সাথে যুক্ত, কেউ আবার কার্যত যে কোনো মানে এই ধরনের অভিযোগগুলোকে কার্যত অস্বীকার করছেন, কেউ আবার অনশনে বসছেন যে আমাদের সম্প্রদায়ের লোকরা কেন মানে তাদের নাম একজনও বাদ যাতে না যায়। ফলে প্রতিনিয়ত তুমি বুঝতে পারছো যে পুনর্নির্মাণ করা হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, একটা হিংসাপ্রবণ রাজ্যে যেখানে পঞ্চায়েত নির্বাচনে 100 লোকের লাশের উপরে হয়, যেখানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স 2021-এ 5 দিনে 35টা লোকের মৃত্যু ঘটে, হিংসাপ্রবণ রাজ্য বলে বাংলাকে ছোট করবেন না বিশ্বনাথ দা। পশ্চিমবাংলা একটা হিংসাপ্রবণ রাজ্য, বাঙালিরা জানে যে বাংলাকে কারা ছোট করে। হিংসাপ্রবণ রাজ্য বিশ্বনাথ দা ঘুরে আছেন। দুটো পক্ষ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যখন হিংসার বার্তা দেয়, তাদের নেতারা দেওয়ার কথা বলেন, আমি বলছি সেই হিংসা কোন জায়গায় পৌঁছতে পারে সেইটা কিন্তু আমরা জানি। পঞ্চায়েত বা পুরসভা নির্বাচন হোক, সাধারণ নির্বাচন হোক, মানে হিংসাত্মক রাজ্যে একটা হিংসার ছবি। তন্ময় বলছেন, একদম বিশ্বনাথ দা আবার আসবো আপনার কাছে। তন্ময় বলছেন সত্যি বিশ্বাস করুন এই বাংলায় আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, বারবার এই কথাটা বলতে হয় না, আমরা তো দেখি প্রত্যেকটা ভোটের সময় কি হিংসার ছবি ধরা পড়ে, একের পর এক প্রাণ চলে যায়, রক্তগঙ্গা বয়ে যায়, এইরকম শব্দবন্ধ পর্যন্ত ব্যবহার করতে হয়। কেন বলুন তো? এই ছবিটা থেকে একদম আমরা দেখতে চাই না, এটাই বারবার বলতে চাই। হিংসা মুক্ত হোক নির্বাচন, একটা উপনির্বাচন সামান্য মাত্র একটা কেন্দ্রে, সেটাও হিংসাহীন হয় না, প্রশ্নটা এখানে।